বং এভরিথিংয়ের শ্রোতা বন্ধুদের জন্য আজকের বিশেষ গল্প তারাদাস বন্দ্যোপাধ্যায় রচিত তারানাথ তান্ত্রিক। সময়টা বিকেল। তারানাথের বৈঠকখানায় আড্ডা জমে উঠেছে। রোজ রোজ তারানাথের মস্তকে কণ্টকি ভগ্ন করা ঠিক হবে না দেখে আজ আমি আর কিশোরী মোড়ের মাথার থেকে তেলে ভাজা কিনে এনেছি। এখন শুধু শালপাতা কটা পড়ে আছে। ভেতর থেকে দ্বিতীয় দফা চাও চলে এসেছে। তৃপ্তির ঢেকুর তুলে তারানাথ বলল, না, উড়েগুলো আজকাল ভালোই তেলে ভাজা ভাজে দেখছি। কিশোরী বলল, সব কিছুর স্বাদ নির্ভর করে মনের অবস্থার ওপর, কি বলেন? আজ এখন আপনার কোনো কাজ নেই, বেশ নিশ্চিন্তে আড্ডা জমেছে আমাদের। কিন্তু মনে যদি দুশ্চিন্তা থাকতো তাহলে কিন্তু এগুলো ভালো লাগতো না। তারানাথ মৃদু হেসে চায়ে চুমুক দিল, বলল, কথাটা তোমাদের পক্ষে সত্য হলেও আমার ক্ষেত্রে সম্পূর্ণ খাটে না। বললাম, কেন? আপনার এ ব্যাপারে বৈশিষ্ট্য কী? সে বললে, আছে। তোমাদের নিরাপদ তরঙ্গহীন জীবনের দুশ্চিন্তা এবং দুর্ভাবনা একটা অস্বাভাবিক দুর্ভাবনা, একটি স্বাভাবিক ঘটনা বলেই গণ্য করতাম। রাত্রিরে একটা ভয়ানক কিছু ঘটবে জেনেও দুপুরে কিন্তু আমি খাওয়া দাওয়া বন্ধ করিনি। ভোজ খাওয়ার কথা উঠলেই আমার রামদুলাল মিত্রের কথা মনে পড়ে। তাদের বাড়ি অতিথি হয়ে কয়েকদিন যা খাওয়া দাওয়া করেছিলাম তেমন সচরাচর ভাগ্যে জোটে না, বুঝলে? কিশোরী বলল, বেড়াতে গিয়েছিলেন বুঝি? সে বললে, আরে না, আমার আবার বেড়াতে যাওয়া, বিপদে পড়ে আমায় ডেকে নিয়ে গিয়েছিল, সে অনেক কাণ্ড। বললাম, গল্পটা হোক বরং, শুনতে মন্দ লাগবে না মনে হচ্ছে। তারানাথ মনে মনে একটু গুছিয়ে নিয়ে বলতে শুরু করলো, বছর 20 আগেকার কথা। মধুসুন্দরী দেবীর ব্যাপার মিটে গিয়েছে। বাড়িতে বসে ঘোরতর সংসার করছি। একসঙ্গে হাত দেখি, কবজ দিই, মুখ দেখে ভাগ্য গণনাও করি। আর আয় আমার মন্দ হয় না, আবার খরচও হয়ে যায়। পয়সা জমাতে পারিনি কোনো দিন। দেবী বলেই দিয়েছিলেন, অন্যের কষ্ট হবে না, কিন্তু ধনী হতেও পারবো না। একদিন সকালে বৈঠকখানে বসে আছি, একজন মধ্যবয়স্ক ভদ্রলোক ঘরে ঢুকলেন। কাঁচা পাকায় মেশানো তার চুল, বেশ বলিষ্ঠ ধাঁচের মাঝারি গড়নের চেহারা, পরনে দামি কাচি ধুতি, পাঞ্জাবিতে সোনার বোতাম, ডান হাতে অনেকগুলো পাথর। চেহারায় বড় মানুষের ছাপ আছে, ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, বুঝলে? ভদ্রলোক আমায় জিজ্ঞেস করলেন, আপনি কি তারানাথ জ্যোতিষাচার্য? আমি বললাম, আগে কি দরকার বলুন। ভদ্রলোক এগিয়ে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করে বললেন, চেহারা দেখেই অবশ্য আন্দাজ করতে পেরেছিলাম। বললাম, আহা, থাক হয়েছে, বসুন, কি চাই আপনার? ভদ্রলোক বসে বললেন, আমার নাম রামদুলাল মিত্র। কলকাতাতেই বড়বাজারের দিকে সামান্য ব্যবসাপাতি আছে। আপনাদের আশীর্বাদে মোটা ভাত কাপড় হয়ে যায়। সম্প্রতি একটা বিপদে পড়েছি, কিন্তু ঠাকুরমশাই, কী বিপদ তা আমি বলবো না। শুনেছি আপনি নাকি মানুষের মুখ দেখে বলতে পারেন। আপনি বলুন দেখিনি, আমার বিপদটা কি? কিছু মনে করবেন না, ঠিক লোকের কাছে শুনে এসেছি, তাই জানতে চাইলাম। ব্যবসাদার লোকের মতো কথা বটে, আমি মনে মনে হাসলাম। এ লোক ঘরে ঢোকা মাত্রই আমি বুঝতে পেরেছি কী বিপদে পড়ে এখানে এসেছে। বলে মিথ্যে ভেলকি দেখিয়ে লোককে চমকে দিতে আমার প্রবৃত্তি ছিল না বলে ওকে দিয়েই বলিয়ে নেবার চেষ্টায় ছিলাম। তা বাজিয়ে নিতে চায় যখন, তখন আমার আর বলতে আপত্তি কী? বললাম, বিপদ তো আপনার একটা নয়, 3টে দেখতে পাচ্ছি। প্রথমত, আপনার ব্যবসায় হঠাৎ টাল খেয়েছে, তাই তো? সে বললে, আগে হ্যাঁ, তারপর? এটার জন্য ভাবতে হবে না, এখানে বসেই বলে দিচ্ছি, আপনি নীল রঙের গণেশ করিয়ে পুজো করুন, আবার ব্যবসার মোড় ফিরবে। রামদুলাল বললেন, আর আপনার বাস্তু বিঘ্ন আছে দেখছি। বসতবাড়ি সংক্রান্ত কোনো গোলযোগে পড়বেন বা পড়েছেন।
রামদুলালের চোখ বড় বড় হয়ে গেল। বলল, ধন্য ধন্য আপনি ঠাকুরমশাই, শুনেছিলাম, আজ নিজের চোখে দেখলাম, কিন্তু 3 নম্বরটা কি? বললাম, বলবো বলবো, ওটা আপনি নিজেই মিটিয়ে নিতে পারবেন, আমার সাহায্য লাগবে না, কিছু টাকা এককালীন দিয়ে যাওয়া বন্ধ করুন। রামদুলাল মাথা নিচু করে লজ্জিত মুখে বললেন, কি আর বলবো ঠাকুরমশাই, প্রবৃত্তি বড় বলবান, অপরাধ করে ফেলেছি, এখন প্রায়শ্চিত্ত তো করতেই হবে, পাপ ছাড়ে না বাপকে। বললাম, অনুতাপ যখন হয়েছে তখন পাপ আর নেই, ঘরে মা লক্ষ্মী আছেন তো? সে বললে, আছে ঠাকুরমশাই, আছে। বললাম, তাকে নিয়েই সুখী হতে হবে, মনে মনে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন। আগে যা বলেছেন তাই করব, এখন আমার এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার পথ বলে দিন ঠাকুরমশাই। বললাম, খুলে বলুন তো, আপনার বাড়িতে ঠিক কি কি হয়েছে? রামদুলাল বলল, ছোটবেলায় বড় কষ্টে মানুষ হয়েছি ঠাকুরমশাই, বাপ মা অল্প বয়সে মারা গিয়েছে, কুলিগিরি করে মাথায় মোড় বয়ে একটা একটা করে পয়সা জমিয়ে ব্যবসা শুরু করি। প্রথম জীবনে থাকার জায়গা ছিল না, কখনো কখনো রাস্তায়ও শুয়ে কাটিয়েছি। আজও আমার কলকাতায় কোনো বাড়ি নেই। বড় একখানা বাড়ি আস্ত নিয়ে থাকি বটে, কিন্তু সেটা ভাড়া বাড়ি। বাড়ি কিনতে পারতাম, কিন্তু সত্যি বলতে কি, কলকাতায় বাড়ি করতে ইচ্ছে হয় না। ছোটবেলায় গ্রামে মানুষ, আর কটা দিন পরে ছেলেদের হাতে ব্যবসা দিয়ে আবার গ্রামে ফিরে যাওয়ার ইচ্ছা। তা গত বছর শেষের দিকে এক দালাল খবর আনলো, রাজারহাটের দিকে এক গ্রামে একটা খুব ভালো বাড়ি বিক্রি আছে। নূতন বাড়ি না হলেও সামান্য মেরামত করে নিলে নূতনই হবে। সেখানকার জমিদারদের বাড়ি। জমিদার মারা গিয়েছে, জমিদারি বিক্রি করে ছেলেরা কলকাতায় উঠে গেছে, বাড়িও আর রাখবে না, নামমাত্র দামে বেচে দিচ্ছে। দালালের মাধ্যমে দর করে বাড়ি তো কিনলাম ঠাকুরমশাই, অনেক আশার বাড়ি, কিন্তু এখন সে বাড়িতে বাস করা অসম্ভব হয়ে উঠেছে। বললাম, কেন, কি হয়েছে, খুলে বলো তো। সে বললে, আজ্ঞে ঠাকুরমশাই, বাড়িটায় মনে হয় অপদেবতার দৃষ্টি আছে। কেনার পর আমরা সবাই কয়েকটা দিন থাকবার জন্য সেখানে গিয়েছিলাম। প্রথম দিন আমার স্ত্রী কি দেখে রাত্রিরে ভয়ে চিৎকার করে উঠলেন, জানলার কাছে নাকি কেউ দাঁড়িয়ে আছে, অথচ দোতলার জানলা, কোনো খাজ বা কার্নিশ নেই। চোর কিংবা ডাকাত কি ওভাবে উঠতে পারে? পরের দিন সন্ধ্যের দিকে আমার বড় ছেলে সচিদুলাল পায়খানা করতে গিয়েছিল। কিছুক্ষণ বাদে ফিরে এসে বলল, বাবা, বাড়ির বাইরে কে যেন কাঁদছে বাবা। মেয়ে ছেলের গলা। কেমন সন্দেহ হওয়াতে তক্ষুনি চাকর বাকর নিয়ে লণ্ঠন জেলে দেখতে গেলাম। পায়খানা বাড়ি থেকে অনেক দূরে, উঠোন পেরিয়ে যেতে হয়, তারপরেই পাঁচিল। এদিকে দরজা দিয়ে বেরিয়ে ঘুরে সেখানে পৌঁছে দেখি কোথাও কিছু নেই। পাঁচিলের পরেই ঘন ঝোপঝাড় আর আগাছার জঙ্গল। সেখানে বসে ওই ভর সন্ধেয় কে কাঁদতে যাবে? কিন্তু কি বলবো ঠাকুরমশাই, ফিরে আসতে গিয়ে পরিষ্কার শুনলাম কে যেন খুব আকুল হয়ে কাঁদছে, স্ত্রীলোকের গলা, খুব কষ্টের কান্না। আবার ফিরে যাই, আবার দেখি, না, কিচ্ছু তো নেই। একবার মনে হলো শব্দটা যেন বাড়ির ভেতর থেকে আসছে, কেমন ভয় ধরে গেল। এসব কি কাণ্ড, এমন হওয়া তো ভালো কথা নয়। পরের দিন গিন্নিকে কলকাতায় ফেরত পাঠালাম মেজ ছেলের সঙ্গে। আমি আর সচি আরও 2 দিন থেকে গেলাম। প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কান্নার শব্দ শুনেছি। আর কি বলবো, বাড়িটার মধ্যে যতক্ষণ থাকি মন যেন কেমন বিষণ্ণ হয়ে যায়, বুকে যেন একটা পাথরের মতো চাপ টের পাই। বাড়িটা ভালো নয় ঠাকুরমশাই, কিন্তু 1 গাদা টাকা খরচ করে কেনা বাড়ি যাওয়া বন্ধ করলে তো পোড়ো বাড়ি হয়ে যাবে, অনেক শখ করে কেনা, এর উপায় কিছু আছে? একটু ভেবে বললাম, আমাকে একবার নিয়ে যেতে পারেন? সে বললে, আগে হ্যাঁ, তা পারি বই কি,
আর সত্যি বলতে কি, আমি জানতাম আপনি যেতে চাইবেন। আমার মনে হয়েছিল আপনি ভাববেন না কিছু। আপনার যাতায়াত, খাওয়া দাওয়া, গরিবের যথাসাধ্য সব ব্যবস্থা করব। কবে যাবেন বলুন? তারানাথ বলে উঠল, আপনার কবে সুবিধে হবে? তিনি বললেন, পরশু সকালে তৈরি হয়ে থাকবেন, আমি এসে নিয়ে যাব। রাজারহাট থেকে মাইল 3 দূরে মতিপুর গ্রাম। বিকেল 3টের মধ্যে সেখানে আমরা পৌঁছালাম। নিতান্ত পাড়াগা বটে, কিন্তু বাড়িখানা সত্যি দেখার মতো। বিরাট দোতলা বাড়ি, একটা বারবাড়ি, একটা ভেতরের মহল, সব মিলিয়ে প্রায় 23-24খানা ঘর। কাছাকাছি অন্য কোনো বসতি নেই, মূল গ্রাম কিছুটা দূরে। আদর করে রামদুলাল আর শচী আমাকে ভেতরে নিয়ে গেল। কিন্তু কি যেন বাড়িতে ঢুকেই আমার মনে হলো এখানে কোনো গণ্ডগোল আছে। ঠিক কী যে হলো তা বলতে পারবো না, বুঝলে। তবে মনে একটা অস্বস্তি ভাব, চারিদিকে বাতাস যেন এ বাড়ির চৌহদ্দির মধ্যে এসে বইছে না। একটা পাখির ডাক নেই। গেরস্ত বাড়ি এমন শ্মশানের মতো হবে কেন? ওই পাখির ডাক না শুনতে পাওয়াটা আমাকে সত্যি ভাবিয়ে তুলল। আমি দেখেছি মানুষের চেয়ে নিম্নস্তরের প্রাণীরা অশুভ প্রভাব সম্বন্ধে বেশি অনুভূতিপ্রবণ হয়। ভূমিকম্প হওয়ার আগে পোষা পাখি খাঁচার মধ্যে ছটফট করে, জানো তো। মোটের ওপর সেখানে পৌঁছে বুঝতে পারলাম রামদুলাল বাজে কথা বলেনি। যাই হোক, চাকর তক্ষুনি হাত পা ধোয়ার জল দিল। জামা কাপড় বদলে আমি রামদুলাল আর শচী বৈঠকখানায় এসে বসলাম। কলকাতা থেকে চাঙাড়ি করে 1 গাদা খাবার এনেছিল রামদুলাল। একটা চাকর সেগুলো আমাদের পরিবেশন করে দিল। প্রচুর খাঁটি ঘিয়ে ভাজা লুচি, আলুর দম, বড় বড় জোড়া সন্দেশ, ছানার মুরকি ইত্যাদি। বেশ খিদে পেয়েছিল, বুঝলে। এক নিঃশ্বাসে প্রচুর খেলাম। যখন একটা হাঁড়ি থেকে রাবড়ি বেরোলো, ভয় পেয়ে বললাম, না না না, আর নয়, অনেক হয়েছে। রামদুলাল হাত জোড় করে বলল, আগে কি আর এমন আয়োজন, খুদকুড়ো বই তো নয়, সামান্য একটু নিন, আপনার কথা ভেবেই আনা ঠাকুরমশাই। খাওয়া হলে রামদুলাল বলল, একটা কথা বলবো। বললাম, বলো। কিছু বুঝতে পারছেন বাড়িটা কি সত্যিই কোনো দোষযুক্ত বাড়ি? আসল কথা না বলে বললাম, এখনই কিছু বলা কঠিন। দেখি আজ রাতটা। সন্ধ্যের অন্ধকার যখন বেশ গাঢ় হয়েছে, তখনই আমি কান্নার শব্দটা পেলাম। আমার সামনে বসেছিল রামদুলাল। দেখলাম তার মুখ নিমেষে রক্তহীন হয়ে গেল। আমাকে বলল, ওই যে ঠাকুরমশাই, শুনতে পাচ্ছেন? বেশি করে বলবার দরকার ছিল না, কোথা থেকে যেন ভেসে আসছে একটা দারুণ কান্নার শব্দ। স্ত্রীলোকের কান্নাই বটে, যেন খুব কষ্টে গুমড়ে গুমড়ে কাঁদছে। কোথা থেকে আসছে শব্দটা? একবার মনে হচ্ছে বাইরে থেকে, আবার মনে হচ্ছে খুব বেশি দূরেই নয়, কাছাকাছি বসে কেউ কাঁদছে। দরজার কাছে ততক্ষণে শচীদুলাল এসে দাঁড়িয়েছে। সে বললে, বাবা শুনছেন? রামদুলাল কাঁপা গলায় বলল, শুনেছি, তুই ভেতরে চলে আয়। বললাম, ভয় পেও না, দাঁড়াও, আমাকে একটা লণ্ঠন দাও তো। চাকরটাও ভয় পেয়ে চলে এসেছে, তার হাতে একটা হ্যারিকেন। সেটা নিয়ে ঘর থেকে বেরোতে বললাম, তোমরা এখানেই থাকো, ঘর থেকে বেরিও না, আমি একটু দেখি। কিন্তু দেখবোটা কি? লণ্ঠন হাতে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলাম, আওয়াজের উৎস খুঁজে পেলাম না। এক এক সময় মনে হচ্ছিল যেন চারিদিক থেকে শব্দটা আসছে। এটা কি ব্যাপার? বৈঠকখানায় ফিরে আসবার পথে কান্নাটা হঠাৎ থেমে গেল। ঘরে ঢুকে দেখি শচী আর রামদুলাল পাথরের মূর্তির মতো চৌকিতে পা তুলে বসে আছে। ঝড়ে কাক মরলেও কেরামতি ফকিরের হয়, জানো তো। আমারও হলো তাই। আমি লণ্ঠন হাতে বেরোবার একটু পরেই কান্নাটা থেমে যেতে ওদের দুজনের ধারণা হলো আমি তন্ত্রমন্ত্রের প্রভাবে আওয়াজটা বন্ধ করেছি। আমাকে দেখে রামদুলাল বলল, ওহ, কি ভয়ানক শব্দ ঠাকুরমশাই, কি করে থামালেন? ভাগ্যিস আপনি এসেছিলেন।
ব্যাপারটা বুঝে চুপ করে রইলাম। ওদের ভুল ভাঙিয়ে লাভ নেই, আমার উপরে ভরসা করে যতটুকু সান্ত্বনা পায় পাক। রাত্রিরে ভেতর বাড়ির বারান্দায় আসন পেতে বসে আবার এক বিপুল আয়োজনের সম্মুখীন হওয়া গেল। বড় বগি থালায় সরু চড়ুই পাখি নখের মতো চালের ঘি ভাত, ভেড়ার মাংসের কোরমা, রুই মাছের কালিয়া, 3 রকম মিষ্টি। বললাম, করেছো কি? এত কখনো খাওয়া যায়? আর তাও বিকেলে, অমন জলযোগের পর? এর অর্ধেকও আমি খেতে পারবো না বাবা। রামদুলাল বলল, আমার এই চাকরটি বড় ভালো রাঁধে, পাকা হাত। শুধু রান্নার জন্য 60 টাকা দিয়ে ওকে রেখেছি। আপনাকে রেঁধে খাওয়াবে বলে ওকে নিয়ে এলাম। আপনি না খেলে আমি যে কষ্ট পাবো ঠাকুরমশাই। এমন কিছু তো নয়, খেয়ে নিন। খাওয়ার গল্প আর বারবার করব না। এই প্রসঙ্গেই রামদুলালের কথাটা মনে এলো বলে তোমাদের ভোজের ব্যাপারটায় ইঙ্গিত করেছিলাম। এক কথায় এরপর দুবেলা এরকম নানা বৈচিত্র্য পদ তৈরি হতে লাগলো আমার জন্য। রাত্রিরে শুয়ে ঘুম আসে না। একে অনেক খাওয়া হয়ে গিয়েছে, তার উপর মনে কেমন একটা অমঙ্গলের ভাব। আমাদের গায়ের সেই সাধুর কথা মনে আছে তো? সে বলেই দিয়েছিল আমার এ ধরনের ক্ষমতা হবে। পরদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল বুঝলে। সকাল 8টা হবে, বৈঠকখানে বসে আছি। রামদুলাল গিয়েছে স্নান করতে, শচী বাড়ি নেই। বিকেলে ক্ষীর দিয়ে কি একটা খাবার তৈরি হবে, তাই সে গিয়েছে খাঁটি দুধের সন্ধানে। বাড়ির ডান দিকের কোণে বারান্দার শেষে খুব সুন্দর একটা স্নানের ঘর। জমিদারের শখ বলে কথা। তার মেঝে সাদা পাথরে বাঁধানো, বুক অব্দি দেওয়াল মোজাইক করা। কানাই চাকর সকালে পুকুর থেকে স্নানের জল তুলে এনে রেখেছে। পুকুরেও অনায়াসে স্নান করা চলতো, কিন্তু নূতন বাড়ি কেনা হয়েছে, সব কিছু ব্যবহার করা চাই তো। রামদুলাল সেখানেই স্নান করছে বুঝলে। হঠাৎ দরজার কাছে একটা আওয়াজ শুনে দেখি রামদুলাল এসে ঘরের মধ্যে দাঁড়িয়েছে। তার মুখটা ভয়ে বিকৃত, বেচারা কাঁপছে। স্নান করতে করতে মাঝপথে বেরিয়ে এসেছে বোঝাই যাচ্ছে। কাপড় ভেজা, গায়ে জল, মোজবার সময়ও পায়নি। বললাম, কি হয়েছে, ভয় পেলে নাকি? রামদুলাল তো কথাই বলতে পারছে না। শেষে আমি বললাম, এই সকালবেলায় আবার তুমি কি দেখে ভয় পেলে বলো তো? ও বলল, আমার সঙ্গে আসুন ঠাকুরমশাই। পেছন পেছন গেলাম আমি। স্নান ঘরে দরজার কাছে এসে ভেতরে মেঝের দিকে আঙুল দিয়ে কি দেখিয়ে রামদুলাল বলল, ওই যে দেখুন। প্রথমে কিছুই বুঝতে পারলাম না। সাদা পাথরের বাঁধানো সুন্দর পরিষ্কার মেঝে। কি দেখাচ্ছে রামদুলাল? তারপর দেখতে পেলাম জিনিসটা। মেঝের একটা পাথরের টালিতে যেন আবছা একটা মুখ ফুটে উঠেছে। ঠিক পুরো মুখও নয়, মুখের আদল মাত্র। চেষ্টা করলে বোঝা যায় স্ত্রীলোকের মুখ, কারণ লম্বা চুলের আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু সে মুখ সুন্দর নয়, কেমন যেন ভাঙা চোরা অবয়ব, বহু কষ্টে মুখ বিকৃত করে আছে। বললাম, এ আবার কি? পাথরের ওপর এ ছবি কে আঁকলো? রামদুলালকে জিজ্ঞেস করলাম, এ ছবি এখানে এলো কি করে? সে বলল, আগে তা কি করে বলবো ঠাকুরমশাই, যখন বাড়ি কিনলাম তখন তো ছিল না। বাড়ি কেনার কথা বাদ দেন ঠাকুরমশাই, আজ সকালে যখন কানায় জল ভরেছে তখনও তো ছিল না। এই এখন চান করতে হঠাৎ হাত ফসকে সাবান পড়ে যাওয়ায় তুলতে গিয়ে চোখাচোখি হলো। কি হবে ঠাকুরমশাই, বড় শখের বাড়ি আমার। বললাম, আচ্ছা তুমি আগে স্নানটা শেষ করে নাও, ভয় নেই, আমি এই দরজার কাছেই দাঁড়ালাম। রামদুলাল ভয়ে ছিটকিনি না দিয়ে কোনো মতে দরজা ভেজিয়ে বাকি স্নানটুকু করে বেরোলো। মানুষ ভয় পেলে কীরকম হয়ে যায় তা আজ দেখলাম। প্রথম দিন রামদুলালকে কত ব্যক্তিত্ববান পুরুষ বলে মনে হয়েছিল, কিন্তু যা ধরা ছোঁয়া যায় না এমন অপ্রাকৃতিক ঘটনার সম্মুখীন হয়ে সে ব্যক্তিত্ব কোথায় যে হাওয়ায় উড়ে গেল কে জানে। বৈঠকখানায় বসে রামদুলাল বলল,
ঠাকুরমশাই, ব্যবসার অবস্থা খারাপ যাচ্ছে, বাজারে অনেক দেনা। এক বেটা মারোয়ারিকে প্রায় 70,000 টাকার মাল সাপ্লাই করেছিলাম, তার দরুন টাকা সে কিছুতেই ফেরত দিচ্ছে না, কেবল আজকাল বলে ঘোরাচ্ছে। মারোয়ারির সঙ্গে কি আমরা পারি? আমারই ভুল হয়েছিল ওখানে মাল দেওয়া। কি করব, লোভে পড়ে গেলাম। এখন যদি টাকা না পাই তাহলে আমার ব্যবসা ডুববে। নালিশ করে টাকা আদায় করতে করতে তো আর ব্যবসা বসে থাকবে না। এদিকে এই চিন্তা, এত টাকা দিয়ে বাড়ি যদি বা কিনলাম, এখন তাতে বাস করা দায়। আমাকে আত্মহত্যা করতে হবে ঠাকুরমশাই। বললাম, আরে দাঁড়াও দাঁড়াও, এত ব্যস্ত হলে চলবে? ব্যবসার লাভ ক্ষতি জোয়ার ভাটা তো আছেই, ভেঙে পড়ার কিছু নেই। আর এ বাড়ির কথা বলি, আমার মনে হয় তোমাদের ভয়ের কিছু নেই। সে বললে, কি বলেন ঠাকুরমশাই, ভয়ের কিছু নেই? বললাম, না, ভেবে দেখো, যে আত্মাই এমন করুক না কেন, তার যদি তোমার ক্ষতি করার ইচ্ছে থাকতো তাহলে সে তো অনায়াসেই করতে পারত, এতদিন চুপ করে থাকতো না। রামদুলাল বলল, তাহলে ওই কান্নার শব্দ? বললাম, হয়তো সেটা আমাদের মনোযোগ আকর্ষণ করার জন্য, সে হয়তো কিছু বলতে চায়। রামদুলাল এবার মরিয়া হয়ে বলল, তাহলে এখন কি করব ঠাকুরমশাই? বললাম, তোমায় কিছুই করতে হবে না, আমি আরও কয়েকদিন থাকবো, দেখি কি হয়, যা করবার আমিই করব। শচীদুলাল এসে স্নানঘরের মেঝেতে ছবিটা দেখল, তবে সে বাপের চেয়ে সাহসী, ভয় পেয়েও মুখ খুলল না। রাত্রিরে আমি সাবধানে মার নেই বলে বড় এক ঘটি জল নিয়ে বাড়ির চারিদিকে ছিটিয়ে সাধুর দেওয়া সেই মন্ত্রের গণ্ডি এঁকে দিলাম। সেদিন রাত্রিটা কারোরই ভালো ঘুম হলো না। পরদিন সকালে উঠে আমি আর রামদুলাল গিয়ে দেখি স্নানঘরের মেঝেতে ছবিটা যেন আরও স্পষ্ট। এদিক ওদিক দু একটা রেখা বেড়ে গিয়েছে এখন, বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে মুখখানা। সমস্ত মুখে একটা যন্ত্রণার ছাপ। মুখ, নাক, চোখ যেখানে যা থাকার কথা ঠিক সেখানে নেই। সমস্ত ছবিটা কে যেন টুকরো টুকরো করে ভেঙে সামান্য অদল বদল করে বসিয়ে দিয়েছে, ফলে একটা অমানসিক কষ্টের চিত্র ফুটে উঠছে। আমি এগিয়ে গিয়ে পা দিয়ে ঘষে ছবিটা মুছে ফেলবার চেষ্টা করলাম, কিন্তু উঠল না। অথচ সাদা পাথরের কালো রঙের দিয়ে আঁকা জিনিস, তবে উঠছে না কেন? মনে হচ্ছে ছবিটা যেন পাথরের ভেতরে রয়েছে, বাইরে থেকে ঘষে তোলা যাবে না। এরপর থেকে প্রত্যেক দিন ছবিটা একটু একটু করে স্পষ্ট হয়। এখন বেশ বোঝা যায় একজন অল্প বয়সী মেয়ের ছবি, বেশ মিষ্টি দেখতে, কিন্তু কে যেন তাকে খুব অত্যাচার করেছে। ব্যথায় কষ্টে তার মুখ বিভৎস হয়ে গেছে। সত্যি রামদুলালের দোষ কি? আমারই গা ছমছম করছে দেখে। বেশ গরম পড়েছে। একদিন সন্ধ্যাবেলা আর সহ্য করতে না পেরে রামদুলালকে ডেকে বললাম, ওহে, তোমার কানাইকে বলো তো একটু স্নানের জল দিতে। বড্ড গরমে আজ স্নান করে ফেলি, জল তো তোলাই আছে, আপনি যান। ঠান্ডা জলে বেশ আরাম করে চান করছি। পায়ের কাছে মেঝেতে সেই ছবিটা। এই 3-4 দিন ছবিটা আমাদের অনেকখানি গা সওয়া হয়ে গেছে। না তাকিয়ে স্নান করে চলেছি। হঠাৎ আমার গাটা শিউরে উঠল। সেই কান্নার শব্দটা এবার খুব কাছে, যেন এখানেই, এই ঘরেই কেউ কাঁদছে। স্নানঘরে আমি একা, অন্ধকার ঘনিয়ে এসেছে। পায়ের কাছের পাথরের সেই মূর্তি আর বাতাসে করুণ কান্নার আওয়াজ পরিবেশটা বড়ই বীভৎস করে তুলেছে। গুমড়ে গুমড়ে কে যেন কাঁদছে, তরুণী মেয়ের গলা। বাইরের দরজায় ধাক্কা দিল রামদুলাল। ঠাকুরমশাই, ঠিক আছেন তো আপনি? ঠিক আছেন তো? বললাম, ঠিক আছি, ভয় নেই, যাও ঘরে গিয়ে বসো, আমি আসছি। আওয়াজটা এ ঘরেই হচ্ছে বটে, যেন আমার পায়ের তলা থেকে আসছে। আমার মাথায় তখন একটা বুদ্ধি এসে গেল। কি করতে হবে ভেবে ফেলেছি। আমি স্নান ছেড়ে বেরোবার আগেই কান্নার আওয়াজ থেমে গেল। ঘরে এসে রামদুলালকে বললাম, আচ্ছা, যখন এই বাড়ি কেনো তখন মালিকরা তোমাকে এ ব্যাপারে কিছু বলেনি? বাড়িতে এরকম কান্নার শব্দ শোনা যায় বা কিছু?
সে বললে, না ঠাকুরমশাই, তাহলে কি আমি বাড়ি কিনতাম? আমি বললাম, তাও তো বটে। আচ্ছা, তোমার বিশ্বাসী চাকর কজন আছে কলকাতার বাড়িতে? রামদুলাল বলল, জনা দুই। তারা গোপন খবর চেপে রাখতে পারবে? বললাম, পারবে ঠাকুরমশাই, প্রাণ গেলেও আমাকে তারা বিপদে ফেলবে না। আর কানাই? সে বললে, কানাইও বিশ্বাসী। বললাম, কাল শচীকে কলকাতায় পাঠিয়ে সেই চাকর দুজনকে এখানে আনাও, কাজ আছে। এর পরের ঘটনা সংক্ষিপ্ত। পরের দিন শচী গিয়ে বাড়ি থেকে দুজন বলিষ্ঠ চাকরকে নিয়ে এলো। তাদের নিয়ে স্নান ঘরে গেলাম। রামদুলাল চুপ করে থাকতে জানে, এতক্ষণ কিছু জিজ্ঞেসই করেনি। এবার বলল, কি হবে ঠাকুরমশাই? বললাম, এখনই দেখতে পাবে। এ বাড়িতে শাবল আর কোদাল আছে তো? সে বললে, আছে। আনতে বলো। তিনজন চাকর শাবলে চার দিয়ে মেঝের কয়েকখানা পাথরের টালি তুলে ফেলল। ভেতর থেকে বেরিয়ে এলো সুরকি আর মাটির সোলিং। বললাম, মাটি খুঁড়ে ফেলো। হাত চারেক মাটি খোঁড়া হতেই একজন চাকর অস্ফুট আর্তনাদ করে হাতের কোদাল ফেলে দিয়ে কাঁপতে লাগলো। রামদুলাল গর্তের মধ্যে উকি দিয়ে ভীত গলায় বলল, ঠাকুরমশাই, এ কি ব্যাপার? বললাম, কঙ্কাল তো। সে বললে, কোথা থেকে এলো? বললাম, চুপ করো, পরে বলছি, আগে ওটা তুলতে বলো। আজ তো তোলা গেল না। তুলতে যেতেই হাড়গোড় খসে আলাদা হয়ে গেল। কিছুক্ষণ বাদে মেঝেতে ছোট্ট একটা হাড়ের স্তূপ জমা হলো। এতক্ষণ বাদে কিশোরী বলল, তারপর ঠাকুরমশাই? বললাম, তারপর আর কি, ওই হাড় বস্তায় করে এনে গঙ্গার জলে ফেলে দিলাম। বাড়িতে আর কোনোদিনও কান্নার আওয়াজ শোনা যায়নি। রামদুলাল আমাকে জিজ্ঞেস করেছিল, কার কঙ্কাল ঠাকুরমশাই? বললাম, সেকালে জমিদাররা কীরকম অত্যাচারী হতো জানোই তো। এতদিন পরে কথা বলা বড় কঠিন, বুঝেছ? এদের পূর্বপুরুষদেরই কারো কাজ। জমিদারি খেয়াল, অত্যাচার তো কেমন হতো জানোই। এরাই কোনো মেয়েকে মেরে এখানে পুঁতে ফেলেছে। বাড়ির বউ হতে পারে, গায়ের কোনো মেয়েও হতে পারে। যাই হোক, তার আর সদ্গতির জন্য কেঁদে আমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করত। গঙ্গায় দেওয়ায় সে মুক্তি পেল। আর হ্যাঁ, এবারই যারা তোমাকে বিক্রি করেছিল তাদের ওপর রাগ করো না, তারা খুব সম্ভবত কিছুই জানে না। পূর্বপুরুষ যে অন্যায়টা করেছিল সেটা গোপনই করেছিল। সাক্ষী দাঁড় করিয়ে রেখে কেউ খুন করে না। রামদুলাল বলল, ওরাও তো কান্না শুনতে পেত ঠাকুরমশাই, অথচ আমাকে বলেনি কেন? বললাম, ওরা কান্না শুনতে পেত কিনা সে বিষয়ে আমার সন্দেহ আছে, বুঝলে। সে বললে, কেন বলুন তো? যাদের পূর্বপুরুষের হাতে মেয়েটি মারা গিয়েছিল তাদের হাতে মেয়েটির আত্মা হয়তো মুক্তি পেতে চায়নি, তাই বাড়ি বিক্রি হওয়ার পর তোমার কাছেই মুক্তি চেয়েছে। যাও, এ বাড়িতে আর কোনো ভয় নেই। বরং একটি আত্মা সদ্গতির অভাবে কষ্ট পাচ্ছিল, তার আশীর্বাদ পেলে। রামদুলাল আমাকে আদর করে বাড়ি পৌঁছে দিয়ে 500 টাকা দিয়ে প্রণাম করল। আমি আপত্তি করেছিলাম, বাধা দিয়ে বলল, আপনি বুদ্ধি না দিলে আমরা কি মেঝে খুঁড়তে যেতাম? এর দিন 10 পর রামদুলালকে আবার একবার দেখলাম। আমার বাড়িতে এসেছিল 2 ছেলেকে নিয়ে, মুখে তার কি হাসি। বললাম, কি হে, কি খবর? সে বললে, আগে আত্মার আশীর্বাদ সত্যিই আছে। বললাম, কীরকম? রামদুলাল খুশির হাসি হেসে বলল, মারোয়ারি বেটা গতকাল বিল পেমেন্ট করেছে। কথাটা বলেই তারানাথ গল্প থামালো। রাত বেড়ে চলেছে। রামদুলালের 70,000 টাকা হলো বটে, কিন্তু আমাদের তো কাল অফিস যেতে হবে। বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম আমরা বাড়ির উদ্দেশ্যে। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।